প্রথমে শিখবো যে কোন স্ট্রোকের ক্ষেত্রে কোন সাইডটা ইনভলভ করলো সেটা আমরা শিখবো। তাহলে এখানে হচ্ছে সেরেব্রাম থেকে এই যে রেডিয়েশনগুলো, কর্টিক্যাল রেডিয়েশনগুলো আসতেছে, এখানে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল ফর্মেশন করলো। এই পাশে হচ্ছে সেমভাবে আসলো, সেগুলো ডিক্যাসেট করছে হচ্ছে মেডুলার লোয়ার পার্টে, তাই না? তাহলে আমরা সহজেই এটা বুঝতে পারতেছি যে হচ্ছে যদি এক পাশের এখানে ইন্টারনাল ক্যাপসুলের সমস্যা হয় তাহলে কন্ট্রালেটারাল সাইটে হচ্ছে লিম্বে তার হচ্ছে সমস্যা হবে, এটা তো বোঝা গেছে। এখন সেটা মেডুলাতে ডিক্যাসেট করার পর সেটা স্পাইনাল কর্ডে রূপান্তরিত হলে এটা আমরা দেখলাম এখানে আপার লিম্ব আছে, লোয়ার লিম্ব আছে। তো আমরা এখানে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে 4টা কন্ডিশন নিয়ে আমরা এখানে আলোচনা করব। কি কি কন্ডিশন? মনোপ্লেজিয়া, তারপরে হচ্ছে প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া আর হচ্ছে হেমিপ্লেজিয়া, ঠিক আছে? তো মনোপ্লেজিয়া একটা লিম্ব যাবে, প্যারাপ্লেজিয়া মানে হচ্ছে যে তার দুই পাশের সিমেট্রিক্যাল লিম্ব যাবে, হয় আপার লিম্ব 2টা যাবে অথবা লোয়ার লিম্ব 2টা যাবে। কোয়াড্রিপ্লেজিয়া হচ্ছে 4টা লিম্বই চলে যাবে, আর হেমিপ্লেজিয়া হচ্ছে এক পাশের আপার লিম্বের লোয়ার লিম্ব চলে যাবে। এটা তো বুঝতে পারছো। তাহলে এই 4টা কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করবো যে প্রত্যেকটাতে হলে আমরা কীভাবে একে ডিফারেন্সিয়েট করবো। তাহলে দেখো যদি হচ্ছে মনোপ্লেজিয়া হয় একটা লিম্ব চলে যাবে, ধরো এটা পায়ের একটা মনোপ্লেজিয়া হয়েছে, মানে পায়ের জিনিসটা হচ্ছে চলে যাচ্ছে, তাইলে আমরা জানি হচ্ছে যে ব্রাকিয়াল প্লেক্সাস C5 এবং T1, C5 to T1 হচ্ছে আপার লিম্বে সাপ্লাই দেয়, তাই না? এখন যদি হচ্ছে তোমার এই C5-এর উপরে কোনো একটা জায়গায় সমস্যা হয়, ধরো এই জায়গায় হচ্ছে তোমার স্পাইনাল কোর্ডের সমস্যা হলো, তাইলে তার কিন্তু হচ্ছে যে আপার লিম্ব আর হচ্ছে লোয়ার লিম্ব, মানে যে এই পাশের আপার লিম্বের লোয়ার লিম্ব দুইটাই চলে যাবে। তার মানে এখানে কি হচ্ছে, তোমার হেমিপ্লেজিয়া হচ্ছে, তাই না? হেমিপ্লেজিয়া হচ্ছে উইথাউট তোমার ব্রেন ইনভলভমেন্ট। স্পাইনাল কোর্ডের জন্য কিন্তু হেমিপ্লেজিয়া হচ্ছে, কিন্তু সেখানে শুধুমাত্র সেন্সরি মোটর সমস্যা হবে, বাট অন্যান্য ধরো হচ্ছে ব্রেনের যে কাজগুলোতে যেমন স্পিচের সমস্যা কিংবা হচ্ছে যে তার সোয়ালোয়িংয়ের সমস্যা, এগুলো কিন্তু এখানে হবে না। এখানে শুধুমাত্র হচ্ছে যে মোটর কাজগুলো বা সেন্সরি কাজগুলো, এগুলো আমরা সমস্যা পাবো, তাই না? যদি C5-এর উপরে হয়। কিন্তু স্পাইনাল কর্ড কয়টা? স্পাইনাল কর্ড কয়টা মানে? দুইটা। না, এখানে আমি তো হচ্ছে ফাইবারগুলো আঁকাচ্ছি। স্পাইনাল কর্ড এক ফাইভের উপরে, কারণ আমরা জানি হচ্ছে যে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ডকে যে আপার মোটর নিউরনের ফাইবারগুলো ইনহিবিটরি ইফেক্ট দিয়ে রাখে, কিন্তু যখন হচ্ছে লেশনটা হবে তখন সেই ইনহিবিটরি ইফেক্টটা তো চলে যাবে আপার মোটর নিউরনের, তখন এই যে পরের যে নিউরনগুলো আছে সেগুলো কী হয়ে যাবে, এক্সাজারেটেড দিবে। সেজন্য এখানে ডিপ রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হবে, যেমন ধরো হচ্ছে তোমার বাইসেপ জ্যাক, টাইসেপ জ্যাকগুলো এক্সাজারেটেড হবে, বা হচ্ছে লোয়ার লিম্বের যে নিজার বা মিনিস্কি সাইন এক্সাজারেটেড হবে। মানে হচ্ছে আমি তো বুঝলাম যে আমার লেশন হইলে আচ্ছা আমার তার নিচের যে জায়গাগুলো এগুলোতে হচ্ছে, আমার কথা হচ্ছে যে স্পাইনাল কর্ডে লেশন হইলে কোন জায়গায় লেশন হইলে আমি আপার মোটর নিউরন লেশন পাবো, আর কোন জায়গায় লেশন হইলে আমার লোয়ার মোটর নিউরনের সাইন সিমটমস পাবো। আচ্ছা আমি বলি, তার সেগমেন্টাল যে লেশনটা, মানে তোমার হচ্ছে যে সেগমেন্টে গেছে সেই সেগমেন্ট থেকে তো লোয়ার মোটর নিউরনের একটা ফাইবার হচ্ছে মানে শুরু হচ্ছে। আমি বলি যে লোয়ার মোটর নিউরন কাকে বলে। লোয়ার মোটর নিউরন হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে তার পেরিফেরাল যে নার্ভগুলো ইয়ে হবে। এখন সেটা পেরিফেরাল নার্ভে ইঞ্জুরি হলেও সেটা লোয়ার মোটর নিউরন লেশন, কিংবা অ্যান্টেরিয়র হর্ন সেলেও যদি ইঞ্জুরি হয় সেটা লোয়ার মোটর নিউরন লেশন। এখন যে সাইটে লেশন হয়েছে ওইখানে তো অ্যান্টেরিয়র হর্ন সেলও ছিল, তাহলে ওই অ্যান্টেরিয়র হর্ন সেলের জন্য ওই সেগমেন্টে, শুধুমাত্র সেই সেগমেন্টে আমরা লোয়ার মোটর নিউরনের সাইন পাবো। ওইখানে হচ্ছে ফ্লাসিড থাকবে, কিংবা হচ্ছে যদি কোনো ডিপ রিফ্লেক্স থাকবে সেটা হচ্ছে ডিমিনিশড থাকবে, ঠিক আছে? কিন্তু এরপরের যে সেগমেন্টগুলো ওইগুলোতে তো আপার মোটর নিউরনের তার ইফেক্টগুলো চলে গেছে। আপার মোটর নিউরন যে ইনহিবিটরি ইফেক্ট দিয়ে রাখতো সেটা তো সে চলে গেছে, তখন ওইগুলো হচ্ছে ওই সেগমেন্টে আমরা হচ্ছে লোয়ার মোটর নিউরন সেগমেন্টে তোমার আপার মোটরও পাওয়া উচিত, লোয়ার মোটরও পাওয়া উচিত। যে সেগমেন্টে গেছে সেখানে তো লোয়ার মোটর নিউরন লেশন আছে, মানে অ্যান্টেরিয়র হর্ন আপার মোটরও হওয়া উচিত, কারণ এইখানে তো আমার পুরোটাই গেছে না। মানে ধরো হচ্ছে তোমার এখানে C4 এ গেল, ধরো C4 এর ডেফিনিশনটা কি ছিল আমি বলি, ঠিক আছে? এই যে ডেফিনিশনটা ছিল হচ্ছে আমার স্পাইনাল কর্ডের কোন পর্যন্ত হচ্ছে আমার আপার মোটর নিউরন লেশন, আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল। আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল বলতে কি বোঝায়? মানে অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত। অ্যান্টেরিয়র হর্ন সেল তাহলে আগে ফাইবার ট্রাক্টগুলো আছে, ট্রাক্টের ফাইবার। তাহলে আমার ওই জায়গায় যদি ইনজুরি হয়, একটা মনে করো যে ইনজুরি হইলো, তাহলে আমার আপার ট্র্যাক্টও গেল, অ্যান্টেরিয়র হর্ন সেলও গেল, আবার হচ্ছে কি নিচেও গেল, তাই না? আর কি গেল, অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত গেল। তাহলে হচ্ছে কি আমার আপ টু যদি থাকে তাহলে আমার আপার মোটর নিউরন লেশন, আর অ্যান্টেরিয়র হর্ন সেল যদি যায় তাহলে আমার লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে আমার এই জায়গায় যদি একটা ইনজুরি হয়, হ্যাঁ এই জায়গায় ইনজুরি হলে তো কারণ আপার মোটর নিউরনের তোমার সমস্যা হচ্ছে, অ্যান্টেরিয়র হর্ন সেলও তো যাবে এখানে, এটাই তো স্পেয়ার করবে না। তাহলে হচ্ছে কি আমার তো তাহলে দুইটাই থাকার কথা, আপার মোটর এবং লোয়ার মোটর দুইটারই তো সাইন সিমটমস থাকার কথা। যে সেগমেন্টে তোমার, আচ্ছা এই জিনিসটা মানে খুবই মানে পাজলড হয়ে যাচ্ছে মনে হয়, যে সেগমেন্টে তোমার ধরো হচ্ছে C4 সেগমেন্টে ধরো হচ্ছে তোমার চলে গেল, তো ওইখান থেকে লোয়ার
মোটর নিউরন হচ্ছে তোমার বেরোইছে, হ্যাঁ সেটা একটি নির্দিষ্ট জায়গাকে সাপ্লাই দিচ্ছে। এরপরের যে হচ্ছে তোমার সেগমেন্ট, ওখানে তো হচ্ছে লোয়ার মোটর নিউরন আলাদাভাবে আছে, ওইটা তো আর ইনজুরি হয় নাই এখনো। তারা এখন তোমার যদি এই সেগমেন্টের C4 সেগমেন্টের আপার মোটর নিউরনের সমস্যা, লোয়ার মোটর নিউরনের সমস্যা, ওখানে শুধুমাত্র লোয়ার মোটর নিউরনের এই সিমটম পাবা। কারণ আপার মোটর নিউরন গেছে ঠিক আছে, কিন্তু এখন এক্সাজারেটেড হবে কে? লোয়ার মোটর তো এক্সাজারেটেড হওয়ার কথা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে সেটাও তো চলে গেছে, সেটাও তো ইনজুরি হয়েছে। ওই যে এন্টেরিয়র হর্ন সেল ওই সেগমেন্টের, সে তো আর কোনো এক্সাজারেটেড রেসপন্স দেখাতে পারবে না। সে দিন শেষে দুইটাই যেহেতু আপার মোটরে শেষ, লোয়ার মোটরে শেষ। এখন লোয়ার মোটর ওইখানে তো লোয়ার মোটর আর এক্সাজারেটেড হওয়ার সুযোগ নাই, সে তো চলে গেছে। মানে লোয়ার মোটর নিউরন রিলেশনের রিসান পাবা, কারণ সে তো ফ্লাসিডি থাকবে, তার তো সে রিলিজ করে দিচ্ছে, মানে ইনহিবিলিটি ইফেক্ট নাই, কিন্তু সে তো নড়তে পারতেছে না, সে মরা, মানে বুঝতে পারছি, সে মরা। তার মানে ওইখানে লোয়ার মোটর নিউরনের রিসাইন পাবা তুমি, বুঝছো? এই জিনিসটা তো ক্লিয়ার গেছে। এখন এই যে C4 লেভেল হয়েছে বা C5 এর আগেলেশন, তার মানে হচ্ছে C4 লেভেলে তুমি লোয়ার মোটরই পাবা, বাট এরপরে তো আপার মোটর নিউরনের তোমার ইনজুরি হওয়ার কারণে ওইখানে তার ইনহিবিটরি ইফেক্ট নাই, বাট লোয়ার মোটর নিউরন তো ইনটেক। সে কি করবে? সে এখন নাচবে, তার ইনহিবিটরি ইফেক্ট চলে গেছে। এতদিন ধরে রাখছিল, এতদিন আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনকে ধরে রাখছিল, এখন সে ছেড়ে দিছে, এটাকে বলে রিলিজ ফিনোমিনন। এজন্য সে কি হয়ে যাবে? তার ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড হবে, সেখানে আমরা কি পাবো? বাবিনস্কি সাইন পায়ে পজিটিভ পাবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটার সম্বন্ধে অনেক বেশি আলোচনা হয়ে গেছে আসলে। তাহলে এখানে যদি হেমিপ্লেজিয়া পাই, তাহলে স্পাইনাল কর্ডের কারণে আমরা হেমিপ্লেজিয়া পেতে পারি, কিংবা অপোজিট সাইডের আপার মোটর নিউরনে কোনো একটা জায়গায় লেশন হয়েছে, তার কারণেও আমরা হচ্ছে হেমিপ্লেজিয়া পেতে পারি, কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া আমরা পেতে পারি। তাইলে যদি আমরা দেখি যে এখানে সেরেব্রামের কিছু ফাংশনেও সমস্যা আছে প্লাস হেমিপ্লেজিয়া আছে, তার মানে আমি বুঝবো এটা ব্রেইনের সমস্যা। এই জায়গায় তাহলে আমার এই জায়গায় আমি পাইলাম যে সাইডে, মানে কি মানে হচ্ছে হেমিপ্লেজিয়া মানে এটা হচ্ছে ইপসিল্যাটারাল, এখানে হচ্ছে ইপসিল্যাটারাল, এটা হচ্ছে ইপসিল্যাটারাল স্পাইনাল কর্ডে লেশন হইলে আমার ইপসিল্যাটারাল হেমিপ্লেজিয়া। যদি হচ্ছে আমার কর্টেক্সে লেশন হয় তাহলে হচ্ছে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া, কারণ এটা ক্রস করে আসছে। ক্রস করার পরে যখন স্পাইনাল কর্ডে লেশন হবে, তখন যে সাইডে লেশন ওই সাইডে আমরা হেমিপ্লেজিয়া পাবো। কিন্তু ক্রস করার আগে যদি কোনো জায়গায় হচ্ছে মানে তোমার লেশন হয়, তাহলে ক্রস করার পরে তো ওটা অপোজিট সাইড হয়ে গেল, সেজন্য এটা হচ্ছে আমরা কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া পাবো, মানে ব্রেনের যদি কোনো জায়গায় থাকে। তাহলে খালি হেমিপ্লেজিয়া থাকলে তখন আমার স্পাইনাল কর্ডের লেশনও চিন্তা করতে হবে, আবার হচ্ছে ব্রেনের লেশন। এখন সেটা ক্লিনিক্যালি আমরা কীভাবে ডিফারেন্স করব? ব্রেনে যদি লেশন হয়, তার হয়ে হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিটের অন্যান্য সাইনগুলো, যেমন ভিজুয়াল ডিস্টারবেন্স, হেয়ারিং ডিস্টারবেন্স, ডিফিকাল্টি ইন সোয়ালোইং কিংবা ডিফিকাল্টি ইন স্পিচ পাবো, কিংবা যদি ব্রেন স্টেমে লেশন হয়, ব্রেন স্টেমের ক্রেনিয়াল নার্ভগুলোর ডিফেক্ট পাবো। যদি হচ্ছে তোমার হচ্ছে মিড ব্রেনে হয়, তাহলে হচ্ছে অকুলোমোটর, তারপর ট্রক্লিয়ার এগুলো চলে যেতে পারে। পন্সে যদি হয় ট্রাইজেমিনাল চলে যেতে পারে। মেডুলাতেও অন্যান্য পন্টোমেডুলার জাংশনালে 6, 7, 8 চলে যেতে পারে। মেডুলাতে গেলে 9, 10, 11, 12 চলে যেতে পারে। ওই সিমটমগুলো আমাকে গাইড করবে। আর যদি হচ্ছে সেটা স্পাইনাল কর্ডে হয়, তাহলে এর সাথে তো আমরা ওই জিনিসগুলো আমরা পাবো না, তখন আমরা চিন্তা করবো এটা হচ্ছে খালি হেমিপ্লেজিয়া, আর কোনো কিছু নাই। তার মানে স্পাইনাল কর্ড আমরা চিন্তা করবো, তখন আমরা স্পাইনাল কর্ডে এমআরআই করতে দিব। তখন আমরা চিন্তা করবো এটা অবশ্যই C5 এর উপরে আছে, কারণ C5 এর আমার হেমিপ্লেজিয়া হবে, না হলে হচ্ছে আমার। আর T1 এর পরে যদি সেটা থাকতো, তাইলে তো সেটা হাত ইনভলভ করতো না, তখন সেটা হচ্ছে মনোপ্লেজিয়া হতো। তখন আমরা হচ্ছে T1 এর পরের হচ্ছে মানে সেগমেন্টগুলোর এমআরআই করতাম। আর যদি C5 থেকে T1 এ হয় মানে লেশনটা, তাহলে C5 এ তো আমরা হচ্ছে হাতের ফাইবারগুলো তখন বের হয়ে যাচ্ছে, আর হচ্ছে পায়ের ফাইবারগুলো কিন্তু সোজা নিচে নামছে। তখন C5 থেকে T1 হলে আমরা আপার লিম্বে হচ্ছে কি পাবো? আপার লিম্বে আমরা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশনের সাইন পাবো, আর হচ্ছে লোয়ার লিম্বে আপার মোটর নিউরন রিলেশনে আমরা সাইন পাবো। এখন সেজন্য যদি আপার লিম্বে লোয়ার মোটর নিউরনের সাইন এবং লোয়ার লিম্বে যদি আপার মোটর নিউরন রিলেশনের সাইন পাই, তাহলে আমরা অবশ্যই চিন্তা করবো এটা অবশ্যই C5 থেকে T1 এর মধ্যে লেশন। অবশ্যই আমরা হচ্ছে এমআরআই অফ দা হচ্ছে C5 থেকে T1 সেগমেন্ট আমাদের করতে হবে, বুঝছো এটা? আচ্ছা, এখন সেটা হচ্ছে আমাদের হেমিপ্লেজিয়া যদি পেশেন্ট আসে, তাহলে এটার অ্যাপ্রোচ। যদি মনোপ্লেজিয়া নিয়ে আসলে এটা অবশ্যই আমরা চিন্তা করবো। মনোপ্লেজিয়া মানে পায়ের হবে, সাধারণত হাতের মনোপ্লেজিয়া কখনো হয় না। হ্যাঁ, হাতের মনোপ্লেজিয়া হতে পারে, সেটা হচ্ছে যদি ইনিশিয়াল স্টেজ অফ দ্য স্ট্রোক হয়, সেটা আমরা চিন্তা করবো না সাধারণত। যদি হচ্ছে নর্মালি, তাইলে হচ্ছে পায়ের মনোপ্লেজিয়া হয় এক পাশের পায়ের, সেটা আমরা চিন্তা করবো অবশ্যই এটা হচ্ছে T1 এর নিচের সেগমেন্টে কোনো সমস্যা যদি হয়, T1 এর নিচের সেগমেন্টে T1 এর নিচের স্পাইনাল কর্ড সেগমেন্টে কোনো সমস্যা অথবা হচ্ছে সেটা পেরিফেরাল লেভেলে হচ্ছে কোনো সমস্যা আছে, পেরিফেরাল নার্ভে। হ্যাঁ, পেরিফেরাল নার্ভে। এখন আরেকটা কথা আছে, যদি পেরিফেরাল নার্ভের হচ্ছে এটা সমস্যা হয়ে থাকে, সেটা সাধারণত না পেরিফেরাল নার্ভের সমস্যায় যদি মনোপ্লেজিয়া হয়, সেটা সাধারণত মনোপ্লেজিয়া হিসেবে প্রেজেন্ট করে না, সেটা আসলে হচ্ছে তোমার সিমেট্রিক্যাল হচ্ছে মানে প্যারাপ্লেজিয়া থাকে। যদি সেটা হচ্ছে মানে তোমার পেরিফেরাল নার্ভের সমস্যা হয়, এটাকে বলা হয় মায়োপ্যাথি। আমরা যেগুলো আপার মোটর নিউরন লেশন কিংবা লোয়ার মোটর নিউরন লেশন স্টাডি করতেছি, ওইগুলো বলা হয় নিউরোপ্যাথি। আর পেরিফেরাল নার্ভের সমস্যাটাকে বলা হচ্ছে মায়োপ্যাথি। তো মায়োপ্যাথি যে সমস্যাগুলো থাকে, সেগুলো সাধারণত বাইলেটারালি মানে প্রেজেন্ট করে।
তো সেটা আমরা তখন হচ্ছে আমরা মায়োপ্যাথি সাইন যদি থাকে, এটা তো আমার ডিপেন্ড করতেছে আমার লেশনটা আসলে কিসের কারণে হইতেছে। যদি আমার নিউরোমাসকুলার জাংশনের কোনো ডিফেক্টের কারণে হয় তখন আমার বোথ সাইডে হবে, কারণ এটা তো আমার জেনারেলাইজড উইকনেস করতেছে। কারণ নিউরোমাসকুলার জাংশনে যেমন হচ্ছে আমার এই যে ইয়ের ক্ষেত্রে কি বললে, আমার এই যে মাইস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমার আরেকটা কি আছে ল্যাম্বার্টিটন কজ, এবং T1 এর পরে তার লেশন আছে, তখন আমরা হচ্ছে T1 থেকে এরপরের সেগমেন্টগুলো হচ্ছে আমরা করব, ঠিক আছে। এখন তাহলে মনোপ্লেজিয়া হইতেছে, মনোপ্লেজিয়া হচ্ছে কারণ T1 এর পরে তোমার হচ্ছে যে মানে সাপ্লাই, এখন তার হচ্ছে হাতের কোনো সাপ্লাই নেই, T1 এর পরে সবই তো পায়ে আছে, এই পায়ে এগিয়ে দিতেছে। আচ্ছা, এখানে হেমিসেকশন মানে স্পাইনাল কর্ডে হেমিসেকশনের সমস্যা যদি হয়, আর এখানে হেমিসেকশনের এক পাশে তো একটা লিম্বের সাপ্লাই, আরেক পাশে অন্য লিম্বের সাপ্লাই, হেমিসেকশনের ঝামেলা হলে তো এক পাশে একটাই যাবে, তাই না, অন্য পাশে তো আর এফেক্ট করবে না। কিন্তু ফুল সেগমেন্ট যদি হয় তখন তো প্যারাপ্লেজিয়া হবে, দুই পাশে রয়ে যাবে, ঠিক আছে। এখন মনোপ্লেজিয়া হলে শুধুমাত্র স্পাইনাল কর্ড কজ, আর কোনো কিছুই আমরা চিন্তা করবো না, এমনকি ব্রেইন কজও চিন্তা করবো না। যদি সেটা প্যারাপ্লেজিয়া হয়, দুই পাশের হচ্ছে পায়ে সমস্যা, তাইলে সেটা স্পাইনাল কর্ডও হতে পারে, ব্রেইন কজও হতে পারে। কীভাবে ব্রেইন কজ হয় এটা আমি বলতেছি। স্পাইনাল কর্ডে কেন হতে পারে, এক পাশের এই পুরো সেকশনটাই চলে গেল, তখন সেটা মানে প্যারাপ্লেজিয়া নিয়ে আসবে, ঠিক আছে। আপার মোটর নিউরন লেশন আছে, মানে এইখান থেকে আমার গেছে দুইটাই চলে যাবে। তখন আবার হচ্ছে আমরা ওই মানে মায়োপ্যাথির কজগুলোও চিন্তা করবো, তখন আমরা হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফিও দিতে পারি, বা যেটা চিন্তা করতেছি সে অনুযায়ী ইনভেস্টিগেশন দিব। আর এটা কিন্তু আবার হচ্ছে যে ব্রেনের কারণে সেটা হতে পারে। ব্রেনের কারণে কীভাবে হতে পারে, আমরা মোটর হিমোনিকুলাস হিসেবে জানি, এই যে এটা হচ্ছে মিডিয়াল সার্ফেস হতে একটা সেরেব্রাল কর্টেক্স, আর এটা হচ্ছে সুপেরিয়রল্যাটারাল সার্ফেস অফ সেরেব্রাল কর্টেক্স। সুপেরিয়রল্যাটারাল সার্ফেসটা কন্ট্রোল করে হচ্ছে আপার লিম্ব, তারপর হচ্ছে তোমার ফেস, এগুলাকে হচ্ছে কন্ট্রোল করে। আর এই যে ভিতরের যে পার্টটা বা মিডিয়াল যে পার্টটা, আমরা যেমন হচ্ছে মানে লোয়ার লিম্বের সব কিছুই আমরা গোপনীয় রাখি, তেমনি ব্রেনের যে এই পার্টটা তো গোপনীয়, সেটা ভিতরে থাকে, সেটা হচ্ছে লোয়ার লিম্বকে কন্ট্রোল করে। জেনিটেলিয়া, লোয়ার লিম্ব এগুলোকে কন্ট্রোল করে হচ্ছে মিডিয়াল সার্ফেস। তো এখানে যদি কোনো লেশন হয় তাইলে সেটা তো আর এক পাশে ইনভলভ করবে না, ধরো টিউমার, তাহলে দুই পাশের মিডিয়াল সার্ফেসকে তো ইনভলভ করবে। সেজন্য হচ্ছে সেটা তোমার হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে আসবে, কারণ সেটা তো হচ্ছে মানে মানে প্যারাপ্লেজিয়া নিয়ে আসবে, কারণ সেটা তো হচ্ছে যে ওই যে লোয়ার লিম্বের যে রিপ্রেজেন্টিভ পার্ট সেটাকে হচ্ছে ইনভলভ করতেছে। তাইলে আমরা লোয়ার লিম্ব যখন প্যারাপ্লেজিয়া হবে তখন এটা আমরা চিন্তা করবো এটা T1 এর পরে স্পাইনাল কর্ড কোনো কজ কিনা, কিংবা এটা হচ্ছে তোমার মায়োপ্যাথির কজ কিনা, সেটার জন্য ইলেকট্রোমায়োগ্রাফি দিব, কিংবা সেটা কি হচ্ছে তোমার ব্রেনের কজ কিনা, ব্রেনের হচ্ছে যে লোয়ার লিম্ব রিপ্রেজেন্টিভ এরিয়া মিডিয়াল সার্ফেসের কজ কিনা, সেজন্য আমরা এমআরআই ব্রেনের চিন্তা করবো, বাট করবো না, কারণ যদি হচ্ছে সেখানে মিডিয়াল সার্ফেসের সমস্যা হয় সেখানে তো মিক্সচুরেশনের ডিফিকাল্টি হবে, কারণ জেনেটালিও করে। তাহলে ওই জিনিসগুলো আমরা দেখে আমরা চিন্তা করবো কোন ইনভেস্টিগেশন দিব, ঠিক আছে। তাইলে আমরা এই যদি প্যারাপ্লেজিয়া নিয়ে আসে তাহলে কীভাবে অ্যাপ্রোচ আমরা বললাম, কোথায় কোথায় লেশন হতে পারে, কীভাবে দেখবো। প্যারাপ্লেজিয়ার সাথে তখন আমরা বলবো আপনার কি হচ্ছে মানে প্রস্রাব করতে সমস্যা হয় কিনা, আপনার পায়খানায় কোনো সমস্যা হয় কিনা, সেটা আমরা চিন্তা করবো, ওকে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আসো তোমার হচ্ছে হেমিপ্লেজিয়া গেল, প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া তখনই হবে যদি C5 এর উপরে পুরোটা লেশন জুড়ে তোমার মানে পুরোটা জায়গা জুড়ে চলে যায়, সেটা অবশ্য ক্রসের পরে, ঠিক আছে। ক্রসের পরে পুরো জায়গায় স্পাইনাল কর্ড যদি চলে যায় তাহলে হচ্ছে মানে অল 4 লিম্বসই হচ্ছে ইনভলভ হয়ে যাবে, তাই না। আচ্ছা, তখন আমরা কোয়াড্রিপ্লেজিয়া পাবো। আচ্ছা, আর হচ্ছে স্ট্রোকের কারণে কোয়াড্রিপ্লেজিয়া কখনো হয় না। যেমন ধরো তুমি বলতে চাচ্ছ যে স্ট্রোক এখানে একটা টিমার ইনভলভ করলো, এখানে একটা টিমার ইনভলভ করলো, এখানে একটা টিমার ইনভলভ করলো, মাল্টিপল জায়গায় টিমার ইনভলভ করে তখন মোটর হিউম্যানকুলাসের দুই পাশেরই আপার লিম্ব আর লোয়ার লিম্বের কন্ট্রোলিং এরিয়াতে টিমার হয়েছে, এগুলো আসলে প্র্যাকটিক্যাল না এত বেশি, মানে এত জায়গায় টিমার হবে, কোয়াড্রিপ্লেজিয়া হয়ে যাবে। সেজন্য আমরা হচ্ছে যে কোয়াড্রিপ্লেজিয়া আসলে স্পাইনাল কর্ডটাই প্রথমে চিন্তায় রাখবো, ব্রেন চিন্তা করবো না। মানে স্ট্রোকের তো টিউমারের কারণে হচ্ছে এক্সল বলতেছো আর কি, মানে এখন স্ট্রোক এখানেও হবে, দুই পাশে হচ্ছে এত আনইউজুয়াল হয় না, বা টিউমারের কারণে এখানে টিউমার হবে, এখানে টিউমার হবে, মাল্টিপল জায়গায় টিউমার হবে, সেজন্য কোয়াড্রিপ্লেজিয়া হবে, এটা আনইউজুয়াল, আমরা প্র্যাকটিক্যালি তো পাই না, সেজন্য হ্যাঁ। এখনও কোয়াড্রিপ্লেজিয়া হলে আমরা দেখবো তার হচ্ছে কনসাসনেস লেভেলে কোনো ঝামেলা আছে না। যদি কনসাসনেস লেভেলে কোনো ঝামেলা না হয় তাহলে আমরা চিন্তা করবো এটা স্পাইনাল কর্ডে C5 এর উপরে হয়েছে। আর যদি কনসাসনেস লেভেলে ঝামেলা হয় তাহলে আমি বুঝবো যে হয়তো এখানে মাল্টিপল জিনিস থাকতে পারে, দুই পাশে চলে যেতে পারে, তখন আমরা হচ্ছে এমআরআই ট্রেন করবো। নাইলে আমরা যদি কনসাসনেস লেভেল থাকে আমরা সাধারণত এমআরআই অফ স্পাইনাল কর্ড করবো, বিশেষ করে C5 এর উপরে, তার পুরো সেকশন চলে গেল কিনা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারতেছি এখন আসো তার ব্রেইনে যদি স্ট্রোকের ফিচার থাকে তাহলে আমরা কোন জায়গায় হচ্ছে লেশনটা চিন্তা করবো। আচ্ছা, ব্রেইনে যদি হচ্ছে তোমার সেরেব্রাল কর্টেক্সে তোমার সমস্যা হয় বা স্ট্রোকের ফিচার থাকে তাহলে সেরেব্রাল কর্টেক্সের কোন আর্টারিতে হয়েছে সেটা আমরা পরে চিন্তা করব, কিন্তু জেনারেলাইজড আমরা বলি যদি তার ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, যেটা অক্সিপিটাল কর্টেক্স হচ্ছে মানে
নিয়ন্ত্রণ করে, যদি তার হেয়ারিং ডিস্টারবেন্স থাকে যেটা প্যারাইটাল লোব কন্ট্রোল করে, কিংবা যদি তার হচ্ছে যে তোমার আইয়ের মুভমেন্টে ঝামেলা থাকে যেটা হচ্ছে ফ্রন্টাল লোব হচ্ছে নিয়ন্ত্রণ করে, কিংবা তোমার হচ্ছে পার্সোনালিটিতে সমস্যা হচ্ছে, কাজ করার উৎসাহ পাচ্ছে না, কমিউনিকেশনে ঝামেলা হচ্ছে, যেটা হচ্ছে তোমার মিডিয়াল সারফেস অফ দ্য ফ্রন্টাল লোব হচ্ছে কন্ট্রোল করে, কিংবা তার হচ্ছে যে মিচুরেশন ডিফিকাল্টি হচ্ছে, তখন আমরা চিন্তা করবো যে কর্টিক্যাল কোনো ঝামেলা হয়েছে। ঠিক আছে, কর্টিক্যাল ঝামেলা হলে তার কোনো একটা জায়গা চলে যাবে, মানে ধরো হচ্ছে হয় ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে, হয়তো হিয়ারিং ডিস্টারবেন্স থাকতে পারে, বাট জেনারেলাইজ জিনিসপত্র যাবে না, একসাথে সব কিছু যাবে না। কিন্তু যদি এক পাশের ইন্টারনাল ক্যাপসুল যায় ওইখানে তার হচ্ছে ডিফিকাল্টি ইন স্পিচ হবে, ভিজুয়াল ডিস্টারবেন্সও থাকতে পারে, তারপর হচ্ছে তার তোমার ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং হবে। ঠিক আছে, আর এক পাশে হেমিপ্লেজিয়া তো থাকবেই, হেমিপ্লেজিয়া থাকবেই, কারণ স্ট্রোক তো মোস্টলি ইউনিলেটারাল হয়। তাহলে সেরেব্রাল কর্টেক্স গেলে আমরা কী কী ফিচার পাবো বললাম, কর্টেক্স গেলে ওই যে হিয়ারিং ডিস্টারবেন্স, ভিজুয়াল ডিস্টারবেন্স এগুলো আমরা নিয়ে আসবো, তার পার্সোনালিটিতে কোনো ঝামেলা আছে কিনা। এখানে দেখো তাহলে এই যে আমরা বিভিন্ন বইয়ে কিন্তু এগুলো এক্সক্লুড করছে যে হিয়ারিং ঝামেলা নাই, ভিজুয়াল ডিস্টারবেন্স নাই, তারা চেষ্টা করছে যে জিনিসটাকে যত লেভেলই ইন্টারনাল ক্যাপসুলে আনা যায়। ঠিক আছে, ইন্টারনাল ক্যাপসুলে আনলে তো জার্নালিস্ট সব কিছু মানে মোটামুটি চলে যাবে, তাই না? ইন্টারনাল ক্যাপসুলে আনলে এটা সমস্যা হবে না? ইন্টারনাল ক্যাপসুলে আসলে আমি বলি ক্যাপসুলার এরিয়াগুলো কোনগুলো, অ্যান্টেরিয়র লিম্ব যেটা অ্যান্টেরিয়র লিম্ব সেটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টগুলো হচ্ছে এদিক দিয়ে যায়, আর পোস্টেরিয়র লিম্বগুলো এদিক দিয়ে হচ্ছে তোমার সেন্সরি রেডিয়েশনগুলো উপরে উঠে, যেমন অপটিক রেডিয়েশন, তার হচ্ছে তোমার অডিটরি রেডিয়েশন, তো ওগুলা তোমার হচ্ছে চলে যাবে। তো মোস্টলি দেখেছি অ্যান্টেরিয়র লিম্বকে সাপ্লাই দেয় হচ্ছে তোমার কি, কে সাপ্লাই দেয়? ল্যান্টিকুলোস্ট্যাট ব্রাঞ্চ অফ দ্য মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে এখানে তো ভিজুয়াল ডিস্টারবেন্স আর হচ্ছে তোমার অডিটরি ডিস্টারবেন্সে কোনো এই জিনিসপত্র আসতেছে না। ঠিক আছে, ঠিক আছে না? এখানে কি বলে অ্যান্টেরিয়র লিম্বে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টগুলো যায় যেগুলো হচ্ছে মোটর নিয়ন্ত্রণ করে, আর পোস্টেরিয়র লিম্বে থাকে অডিটরি রেডিয়েশন, সেন্সরিগুলো, হিয়ারিং অডিটরি রেডিয়েশন, তারপর হচ্ছে তোমার কি মানে তার মানে কি আমার এখানে সেন্সরিতে কোনো সমস্যা হবে না? সমস্যা থাকার কথা না, সমস্যা থাকার কথা না, এই জন্য হচ্ছে এক্সক্লুড করা লাগবে আমাদের। তাছাড়া তার হচ্ছে যে পার্সোনালিটি, তারপর হচ্ছে যে মানে এগুলো তো আমার এই যে কর্টেক্সের যে এরিয়া অনুযায়ী ইনভলভ হবে 16 17 18 যে এগুলো আর কি, মানে ওই অনুযায়ী হচ্ছে আমার যদি ওই এরিয়াতে ইনভলভ হয় তখন হচ্ছে আমার ওই সাইন্স চলে আসবে। এজন্য আমরা হচ্ছে এত বেশি কর্টিক্যাল জিনিসপত্র আনি না, এজন্য আমরা এক্সক্লুড করলাম কি ওইগুলো এক্সক্লুড করলাম, এই যে হিয়ারিং ডিস্টারবেন্স নাই, পার্সোনালিটি চেঞ্জ নাই, তাহলে মেইনলি এটা মোটর ইনভলভ হয়। এজন্য হেমিপ্লেজিয়া থাকে, ডিফিকাল্টি সোয়ালোয়িং হয়, ডিফিকাল্টি ইন স্পিচ হয়, মোটর ইনভলভমেন্ট। তাহলে কেন অ্যান্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল যাওয়ার কারণে এই জিনিসটাগুলো আনবো, এই জন্য আমরা এক্সক্লুড করতে হবে কিন্তু ওগুলো। তাহলে ইন্টারনাল ক্যাপসুলে এই সমস্যাগুলো, এখন সেটা যদি হচ্ছে তোমার মিড ব্রেইনে হচ্ছে চলে যায়, মিড ব্রেইনে যায়, তাহলে হচ্ছে ক্রেনিয়াল নার্ভগুলো আমরা পাবো। এই তো এই জায়গায় ক্লিয়ার করতে হবে মিড ব্রেইনের কোন ক্রেনিয়াল নার্ভ থাকে? মিড ব্রেইনে থাকে হচ্ছে তোমার 3 এবং 4। আচ্ছা, একবারে শুরু করো, 1 2 3 কই থাকে? প্রথম হচ্ছে 1 এবং 2, 1 2 আসলে এখানে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা মিড ব্রেইনের উপরে না, এটা হচ্ছে আমার এই যে ইয়ের মধ্যে থাকে, তাই না? অলফ্যাক্টরি অপটিক হচ্ছে আমার এই যে টিবি ফ্রম্পোর সাথে থাকে না, এটা হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম। অলফ্যাক্টরি এপিথেলিয়াম তো আমরা নোজের টিবি ফ্রম হচ্ছে প্লেটে থাকে, এথময়েডের বোনের কাছাকাছি, আর অপটিক যেগুলো সেগুলো তো হচ্ছে তোমার মেইনলি 3 থেকে শুরু হয় হচ্ছে আমার ব্রেইনে। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 4 5, 3 4 হচ্ছে মিড ব্রেইনে, 3 4 মিড ব্রেইনে, তারপর হচ্ছে 5 হচ্ছে তোমার পন্সের মাঝখানে, তারপর পন্টোমেডুলারি জাংশনে হচ্ছে 6 7 8, আর মেডুলাতে হচ্ছে তোমার মিডিয়াল টু ল্যাটারালি আছে 9 10 11 12 মিডিয়াল টু ল্যাটারালি। এখন আসো তাহলে যদি মিড ব্রেইনে তার লেশন হয়, মিড ব্রেইনের লেশন হলে তার যে এই মোটরগুলো তো যাবে অবশ্যই, হেমিপ্লেজিয়া থাকবে, আর ডিফিকাল্টি স্পিচ সোয়ালোয়িং থাকতে পারে, সাথে তোমার ওই যে 3 4 এর ফিচারগুলো পাবা। 3 4 3 হচ্ছে আমরা অকুলোমোটর নার্ভ, আর 4 হচ্ছে কি তোমার ট্রোক্লিয়ার নার্ভ। এখন আসো তোমার যদি 3 4 এ যায় তাইলে হচ্ছে অকুলোমোটর নার্ভের কি পাবা তুমি? পালসি পাবা, লোয়ার মোটর টাইপ অফ পালসি, কারণ এখানে হচ্ছে নিউক্লিয়াসটা আছে। তাহলে ওই জায়গার এখানে যদি রাইট এলেশন হয় তাহলে রাইট জায়গারই অকুলোমোটর নিউক্লিয়াসটা চলে যাবে, বাট এখানে যে হেমিপ্লেজিয়াটা হবে সেটা তো অপোজিট সাইডের হবে। তাহলে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া উইথ ইপসিলেটারাল ক্রেনিয়াল নার্ভ পালসি, এটাকে কি বলে? ক্রসড হেমিপ্লেজিয়া। হ্যাঁ, এটা বুঝছো তো? ক্রসড হেমিপ্লেজিয়া বুঝে গেছে, কারণ ইপসিলেটারালি তো সেটা হচ্ছে 3 4 ইনভলভ হচ্ছে, বাট এটা ক্রস করার কারণে হেমিপ্লেজিয়াটা হচ্ছে কন্ট্রালেটারাল। তার মানে ক্রেনিয়াল নার্ভের সবগুলো নার্ভের ক্ষেত্রেই তুমি ইপসিলেটারাল ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট পাবা, বাট কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া পাবা। ঠিক আছে, এখানে এসে আসল জায়গা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার ফেস নার্ভ পালসি যেগুলো পাবো এটা ইপসিলেটারাল হবে, আর এটা হচ্ছে আমার হেমিপ্লেজিয়া যে ক্রস করে মেডুলার নিচের দিকে, এগুলো হচ্ছে আমার ইয়ের আগে। হ্যাঁ, ক্রসের আগে যেহেতু সেখানে হচ্ছে ইপসিলেটারাল, আর পরে যেহেতু এটা কন্ট্রালেটারাল। নার্ভ পালসি পাবা, আর হচ্ছে ট্রোক্লিয়ার নার্ভের জন্য 4th নার্ভ পালসি সেটা তুমি পাবা।
তাহলে এখানে কীভাবে পাবা এটা আমি বলতেছি না যে থার্ড নার্ভ পালসে কীভাবে তুমি শনাক্ত করবা, এটা তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশনে বুঝতে পারবা। যদি এটা পন্সে যায় তাহলে ট্রাইজেমিনাল নার্ভ পালসি পাবা ইপসিলেটারাল, ওইখানে হচ্ছে যে তোমার সেন্সরি ডিস্ট্রিবিউশন যেটা ট্রাইজেমিনাল নার্ভের সেগুলো পাবা না, কিংবা হচ্ছে তোমার জ জার্ক কিংবা কর্নিয়াল রিফ্লেক্স এগুলো পাবা না। তারপরে হচ্ছে যে 6, 7, 8, 6 হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ, 7 হচ্ছে ফেশিয়াল নার্ভ, 8 হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ বা অডিটরি নার্ভ, সেগুলো তুমি এক্সামিন করতে পারবা। মানে যে সাইটে গেছে সেই সাইটে তুমি লেশন পাবা। এখন যদি বলো যে হেমিপ্লেজিয়া উইথ 5th ক্রেনিয়াল নার্ভ পালসি, তাহলে সহজেই তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে পন্সে হয়েছিল। কিংবা হেমিপ্লেজিয়া উইথ 3rd ক্রেনিয়াল নার্ভ পালসি, অকুলোমোটর পালসি, তাহলে সেটা অবশ্যই হচ্ছে মিড ব্রেনে হয়েছে। বুঝতে পারছো তো? এখন যদি বলে যে আমার ভিজুয়াল ডিস্টারবেন্স আছে, আমার হচ্ছে হেমিপ্লেজিয়াও আছে, আমার হেয়ারিং ডিস্টারবেন্স হইতেছে, তাহলে এটা কই গেছে? অবশ্যই কর্টেক্সে গেছে, কর্টেক্সের হচ্ছে ইয়েতে গেছে। আচ্ছা, এখন বলতেছে যে আমার হেমিপ্লেজিয়া আছে, ডিফিকাল্টি ইন স্পিচ আছে, বাট ভিজুয়াল ডিস্টারবেন্স নাই, অডিটরি ডিস্টারবেন্স নাই, পার্সোনালিটি ডিস্টারবেন্স নাই, তাহলে এটা কই গেছে? বাট আমার হচ্ছে যে মানে ফেশিয়াল নার্ভ পালসি আছে, এই যে মিড ব্রেন ইন্টারনাল ক্যাপসুলে গেছে, ইন্টারনাল ক্যাপসুলে গেছে, তাই না? ফেশিয়াল বললে ইন্টারনাল ক্যাপসুল। ফেশিয়াল নার্ভ এখন তোমার বলবা হেমিপ্লেজিয়া হয়েছে তার ফেশিয়াল নার্ভ পালসি হয়েছে, তাহলে কোন জায়গায় লেশন? আমি স্যারকে বলবো ফেশিয়াল নার্ভ পালসি সেটা কি আপার মোটর নাকি লোয়ার মোটর নিউরন, আমাকে হচ্ছে অ্যাসেস করতে হবে। যদি সেটা আপার মোটর হয় সাথে হেমিপ্লেজিয়া থাকে তাহলে ইন্টারনাল ক্যাপসুল বলবো, আর যদি সেটা লোয়ার মোটর হয় সাথে হেমিপ্লেজিয়া থাকে আমি বলবো হচ্ছে পন্টোমেন্টুলি জাংশনে গেছে। হ্যাঁ, মানে তাহলে লোয়ার মোটর নিউরন সবসময় পন্টোমেন্টুলি, অবশ্যই এটা তো অবশ্যই। আপার মোটর হলে সবসময় ইন্টারনাল ক্যাপসুল। হ্যাঁ, এটা গেলে ক্রেনিয়াল না 7 ক্রেনিয়াল না ফেশিয়াল। আর বাকিগুলোর ক্ষেত্রে যেখানে হইছে সেখানে লোয়ার মোটর থাকবে, সেখানে কারণ বাকিগুলোর তো আপার মোটর হয় না ভাই, অকুল মোটরের ক্ষেত্রে আপার মোটর নিউরোলেশন হয় না। ও এগুলো লোয়ার মোটর, এগুলো শুধু লোয়ার মোটর। আপার মোটর শুধু হচ্ছে আমার ফেশিয়ালের আছে, আর সব স্পাইনাল মানে সব ক্রেনিয়াল নার্ভ হচ্ছে লোয়ার মোটর হবে, একমাত্র হচ্ছে ফেশিয়াল নার্ভ। হ্যাঁ, ঠিক আছে, এটা ক্লিয়ার তো? ক্লিয়ার। তাহলে যখনই স্যার বলবে যে একটা পেশেন্ট হেমিপ্লেজিয়া নিয়ে আসছে, 7th ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, তার ডিফিকাল্টি স্পিচ সোয়ালিং আছে, বাট তার ভিজুয়াল ডিস্টারবেন্স নাই, হিয়ারিং ডিস্টারবেন্স নাই, তাহলে তার হচ্ছে মানে কোথায় লেশন? তখন বলবা যে মনে তো হচ্ছে এটা ইন্টারনাল ক্যাপসুল হতে পারে, বাট আমাকে আগে এক্সামিন করতে হবে যে ফেশিয়াল নার্ভটা এটাকে আপার মোটর নিউরোলেশন নাকি লোয়ার মোটর নিউরোলেশন। যদি আপার মোটর হয় তাহলে তো ইন্টারনাল ক্যাপসুলে গেছে, আর লোয়ার মোটর হলে পন্টোমেটুলি জাংশনে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? কি পন্টাইন হিমোরেজ? পন্টাইন হিমোরেজ হলে আসলে মানে খুবই হচ্ছে ঝামেলা একটা জিনিস। পন্টাইন হিমোরেজ হলে হিমোরেজিক স্ট্রোক তো সে পুরোটা পন্স ইনভলভ করে, আর পুরোটা পন্স যখন ইনভলভ করে তখন দুই পাশেই তোমার সমস্যা হয়ে যায়, কোয়াড্রিপ্লেজিয়া হয়, দুই পাশেই তুমি হচ্ছে বাবিনস্কি সাইন পজিটিভ পাবা। তাছাড়া তার কিছু জিনিস থাকবে এখানে, কি জিনিস থাকবে? ওটাই কি বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেনসর যেটা? হ্যাঁ, বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেনসর পাবা। পন্টাইন হিমোরেজ পালে পেশেন্টটা হচ্ছে আচ্ছা বাইলেটারাল উইকনেস, তাহলে উইকনেস বা কোয়াড্রিপ্লেজিয়া হবে এখানে। এই যে দুই পাশে ইনভলভ করছে না, কোয়াড্রিপ্লেজিয়া মানে একেবারে সবগুলো হচ্ছে প্যারালাইসিস। এটা কি পন্টাইনে হবে? আর এটা হচ্ছে খুব হ্যাঁ, আর এটা পন্টাইন হিমোরেজ ব্রেইন স্টেম, মানে পন্টাইনে তোমার কোয়াড্রিপ্লেজিয়া থাকবে সাথে বাইলেটারাল এক্সটেনসর। হ্যাঁ। আর তাছাড়া হচ্ছে তোমার কি হয়, মানে পন্স যদি ইনভলভ হয় তার হচ্ছে যে পেশেন্ট ডিপ কোমাতে চলে যায়। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ আইসিইউ, একটা কোশ্চেন আছে না? এই যে এটা পন্টাইন হিমোরেজ, হেপাটিক এনকেফালোপ্যাথি, তারপর কি হয় এই যে আচ্ছা রেসপিরেটরি সেন্টার আর কার্ডিয়াক সেন্টার কোথায় থাকে? রেসপিরেটরি সেন্টার তো মেডুলাতে থাকে, মেডুলাতে থাকে, আর কার্ডিয়াক